Hello friends, welcome to our unique channel WB Exam. Today I am going to solve some MCQs on waves. অর্থাৎ আমি এই ভিডিওতে তোমাদের ওয়েবসের উপরে কিছু এমসিকিউ করাবো। এটা ওয়েবসের এমসিকিউর উপরে সেকেন্ড ভিডিও। তোমরা যারা ফার্স্ট ভিডিওটা এখনও দেখোনি তোমরা প্লে লিস্টে গিয়ে ফার্স্ট ভিডিওটা দেখে নাও। আর এই ভিডিওতে আমি এমসিকিউগুলো করানোর আগে একটা থিওরি পার্টের একটা পোর্শন আমি একটু আলোচনা করে নেব, যেটা থিওরি পার্টের ভিডিওগুলোতে আমি আলোচনা করতে একটু ভুলে গিয়েছিলাম। তো এমসিকিউ কোশ্চেনগুলো করার আগে আমি ওই থিওরি পার্টটা ছোট্ট একটা পার্ট রয়েছে ওটা একটু আলোচনা করে নেব, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে বলি, যারা এই চ্যানেলে প্রথম আসছো তাদেরকে স্বাগত জানাই। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। তো যেই থিওরি পার্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে লজ অফ ট্রান্সভার্স ভাইব্রেশন ইন এ স্ট্রেচ স্ট্রিং, মানে টান টান তারে তির্যক কম্পনের সূত্রাবলী। ঠিক আছে, ধরো একটা সরু তার রয়েছে যার দুটো প্রান্ত আটকানো রয়েছে। ঠিক আছে, তারটা সরু আর তারটা একটু নরম হতে হবে, নমনীয়। তো আমি এই তারের দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি এল। ঠিক আছে, আর এই যে তারটা টান করে বাঁধা রয়েছে দুটো প্রান্তে বা আটকানো রয়েছে, তো এই টানটা হচ্ছে টি। ঠিক আছে, টি মানে হচ্ছে টেনশন বা টান, এল মানে হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য। ঠিক আছে, আর এই তারটার একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম। এম মানে হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। ঠিক আছে, মানে একক দৈর্ঘ্যের ভর। আর একটা জিনিস হচ্ছে যে এই তারটার ব্যাসার্ধ হচ্ছে আর, মানে আর মানে হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, আর তারটা যেই উপাদানের তৈরি তার ঘনত্ব বা ডেনসিটিটা হচ্ছে রো। রো হচ্ছে ডেনসিটি। ঠিক আছে, আর এই তারটাতে যদি আমি ভাইব্রেশন ক্রিয়েট করি, মানে যদি তারটা কাঁপতে থাকে, কম্পন সৃষ্টি হয়, তাহলে যেই কম্পাঙ্কের কম্পনটা তৈরি হবে, মানে ফ্রিকোয়েন্সিটা, সেই ফ্রিকোয়েন্সিটা আমি ধরে নিচ্ছি এন। ঠিক আছে, এন মানে হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তো এই যে আমি এতগুলো প্যারামিটার ধরে নিলাম, এই প্যারামিটারগুলোর সঙ্গে কার কি রিলেশান রয়েছে, বিশেষ করে ফ্রিকোয়েন্সির সাথে কি রিলেশান রয়েছে, তো সেই সূত্রগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। এক নম্বর যেটা সূত্র সেটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র বা ল অফ লেন্থ। ঠিক আছে, ধরো তোমার যদি টান বা টেনশন ফোর্সটা টি আর একক দৈর্ঘ্যের ভর মানে এম, মাস পার ইউনিট লেন্থ, এই দুটো যদি কনস্ট্যান্ট থাকে, কোনো পরিবর্তন না হয়, তাহলে তারেতে যেই তির্যক কম্পনটা তৈরি হবে বা ট্রান্সভার্স যেই ভাইব্রেশনটা তৈরি হবে, তার যে ফ্রিকোয়েন্সিটা বা কম্পাঙ্ক সেটা যদি এন হয়, এনটা তারের দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, মানে এন প্রপোর্শনাল টু 1/L হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল ল অফ লেন্থ। এরপর সেকেন্ড সূত্র হচ্ছে টানের সূত্র, মানে ল অফ টেনশন। দু নম্বর সূত্রটা হচ্ছে ল অফ টেনশন। ঠিক আছে, তো সেটা কীরকম, যদি তারের লেন্থ আর তোমার মাস পার ইউনিট লেন্থ মানে এম, এই দুটো যদি চেঞ্জ না হয়, মানে এই দুটো যদি কনস্ট্যান্ট হয়, তো তখন ফ্রিকোয়েন্সিটা টেনশনের সঙ্গে কীরকম রিলেটেড হয়, তখন ফ্রিকোয়েন্সিটা টেনশনের বর্গমূলের সমানুপাতে পরিবর্তিত হয়, মানে এন প্রপোর্শনাল টু রুট টি। ঠিক আছে, এটা একটা সূত্র। আচ্ছা, নেক্সট সূত্রটা হচ্ছে ভরের সূত্র বা ল অফ মাস। ঠিক আছে, মানে থার্ড যেই সূত্রটা সেটা হচ্ছে তোমার ল অফ মাস। তো এই সূত্রটাতে কি আছে, যদি তোমার তারের লেন্থ এল আর টানটা টেনশনটা টি, এই দুটো যদি চেঞ্জ না হয়, মানে এই দুটো যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ওই তারের মধ্যে যে তোমার ট্রান্সফার ভাইব্রেশনটা ক্রিয়েট হবে, তো তার ফ্রিকোয়েন্সিটা মানে এন, সেটা এম এর সঙ্গে কীরকম রিলেটেড হয়, সেটা এন প্রপোর্শনাল টু 1/√m,
মানে মাস পার ইউনিট লেন্থের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, তো এখন এই তিনটে সূত্রকে আমি যদি একসঙ্গে লিখি, মানে n প্রপোর্শনাল টু 1/l আর n প্রপোর্শনাল টু √t আর n প্রপোর্শনাল টু 1/√m, এই তিনটে সূত্রকে যদি আমি একবারে লিখি তাহলে সেটা কি হবে, n প্রপোর্শনাল টু 1/l √t/m। ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সিটা কার সঙ্গে কীরকমভাবে রিলেটেড সেটা একবারে আমি লিখে দিলাম। তো এখন যদি আমি এই সমানুপাতিটা তুলি, ঠিক আছে, মানে ধরো আমি করে নিলাম n ইকুয়াল টু কে ইন্টু 1/l √t/m। এবার কে এর ভ্যালুটা কত হবে? ঠিক আছে, তো ওই যে তারের যে ভাইব্রেশনটা ক্রিয়েট হচ্ছে, ওই ভাইব্রেশনটা যদি একটা লুপে ক্রিয়েট হয়, একটা লুপে ক্রিয়েট হওয়া মানে ধরো এই তো এর মাঝে তারটা তো বাঁধা রয়েছে, মানে একটা লুপ মানে এই রকমভাবে একটা ভাইব্রেশন ক্রিয়েট হলো। ঠিক আছে, তারটা একবার ওপর দিকে উঠলো, আবার এর পরের বারে নিচের দিকে নামবে, মানে এইটা হচ্ছে একটা লুপ। তো এই একটা লুপের ক্ষেত্রে মানে এখানে ধরো একটা নোড তৈরি হচ্ছে, এখানে একটা নোড তৈরি হচ্ছে, তাহলে এর লেন্থটা কত হয়, দুটো নোডের মধ্যে ডিস্টেন্স হয় λ/2, তাহলে এল ইকুয়াল টু λ/2। ঠিক আছে, আর এখানে ল্যামডা ইকুয়াল টু আমরা আবার লিখতে পারি 2l। তো এক্ষেত্রে একটা লুপের ক্ষেত্রে এই কে এর ভ্যালুটা হয় হাফ। ঠিক আছে, তাহলে এখানে ধ্রুবকটার মান হচ্ছে হাফ। তখন আমরা এনটা কি লিখতে পারি, এন ইকুয়াল টু 1/2l √t/m। ঠিক আছে, এটা হচ্ছে একটা লুপে যদি ভাইব্রেশনটা ক্রিয়েট হয় তার সূত্র। তো জেনারেলি এই সূত্রটাই বেশি ইউজ করা হয় একটা লুপের ক্ষেত্রেই, তোমাদের প্রবলেমগুলো দেবে। দুটো লুপ তিনটে লুপ হলে তখন সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। দুটো লুপ ডিফিকাল্টের কিছু নেই, ধরো দুটো লুপ যদি তৈরি হয়, মানে এইরকম যদি তৈরি হয়, তখন এখানে কত, এখানে কি হচ্ছে, এখানে একটা দুটো তিনটে নোড তৈরি হচ্ছে, তিনটে নোড মানে হচ্ছে তোমার এটা λ/2, এটা λ/2, মানে এল ইকুয়াল টু হয়ে যাবে ল্যামডা, তখন এখানে কে এর ভ্যালুটা হয়ে যাবে 1। ঠিক আছে, তো যাই হোক এগুলো দেখার দরকার নেই, তুমি এটাই মেন সূত্র, এটাই মনে রেখো। ঠিক আছে, তো এই সূত্রটাকে আরেকটু ভাঙা যায়। ঠিক আছে, তো সেটা কীভাবে ভাঙবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এমটা কি, এমটা হচ্ছে মাস, মানে ইউনিট লেন্থে মাস। তো আমরা ডেনসিটি ইকুয়াল টু কী জানি, কোনো একটা উপাদান বা মেটেরিয়ালের ডেনসিটি যদি রো হয়, সেটা ইকুয়াল টু হয় মাস বাই ভলিউম, মানে ভর বাই আয়তন। এখানে এইটার ক্ষেত্রে যেহেতু আমি একক দৈর্ঘ্যের মাস নিয়েছি, তো এই যে রোটা আসবে মানে ডেনসিটিটা, সেটাও হয়ে যাবে একক দৈর্ঘ্যের ঘনত্ব। ঠিক আছে, মানে এই রোটাও হচ্ছে ডেনসিটি পার ইউনিট লেন্থ। ঠিক আছে, তো আমি এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে এম ইকুয়াল টু রো ইন্টু ভি। আচ্ছা, এই যে তারটা রয়েছে, তো এক্ষেত্রে ভি এর ভ্যালুটা কী হবে, এক্ষেত্রে ভি এর ভ্যালুটা হয়ে যাবে πr², মানে রো ইন্টু πr²। তাহলে এম ইকুয়াল টু কী এসে যাচ্ছে, রো πr²। এই ভ্যালুটা আমি যদি এখন এই ইকুয়েশানটাতে পুট করে দিই, মানে এইটাতে দেখো তাহলে কি আসছে, তাহলে তোমার এসে যাচ্ছে এন ইকুয়াল টু 1/2l √t/m। এর জায়গায় আমি লিখছি রো πr²। এরপর যেহেতু এটা r² রয়েছে, আমি আরটাকে বাইরে বের করে নিতে পারবো, মানে 1/2l ইন্টু r √t/রো ইন্টু পাই। ঠিক আছে, বা পাই রো, মানে তুমি যদি মাস পার ইউনিট লেন্থটাকে ডেনসিটি দিয়ে লিখতে চাও তো এটা এইভাবে লেখা যায়। ঠিক আছে, তো এখান থেকে দেখো তুমি আবার দুটো অন্য রিলেশন পেয়ে যাচ্ছ। একটা হচ্ছে রেডিয়াসের সঙ্গে কীরকম রিলেশন ফ্রিকোয়েন্সির, এখান থেকে তুমি বলতে পারবে যে এন প্রপোর্শনাল টু 1/r, মানে তারটা যেটা রয়েছে তার রেডিয়াসের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক ফ্রিকোয়েন্সিটার। আর একটা তুমি রিলেশন বলতে পারবে যে এন প্রপোর্শনাল টু 1/√ρ, মানে তোমার তারটা যেই মেটেরিয়ালের তৈরি, সেই মেটেরিয়ালের যে ডেনসিটিটা তার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে দেখো তুমি অনেকগুলো রিলেশন পেলে।
একটা হচ্ছে এন প্রপোর্শনাল টু 1/r, একটা হচ্ছে এন প্রপোর্শনাল টু 1/√ρ, তারপরে এখানে আরও পেয়েছিলে যে এন প্রপোর্শনাল টু 1/l, এন প্রপোর্শনাল টু √t, ঠিক আছে, আর এন প্রপোর্শনাল টু 1/√m। এতগুলো তোমরা রিলেশন পেয়েছো। তো এই সূত্রগুলো ইম্পর্টেন্ট, তোমাদের এই সূত্র থেকে অনেক সময় নিউমেরিক্যাল দিয়ে দেয়। তো আমি এই যতটা পড়ালাম বা সূত্রটা নিয়ে, সেটাই আমি একটা ছবি তুলে রেখেছি, ঠিক আছে। তো এটা এখানে ভালোভাবে সাজিয়ে লেখা আছে পরপর, তোমরা এই ছবিটা থেকে পড়ে নিতে পারো, ঠিক আছে। আমি যেটা বললাম সেটা এখানে লেখা রয়েছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই থিওরি পার্টটা যেটা পড়লাম এটার উপরে নিউমেরিক্যাল রয়েছে এই ভিডিওতে, এমসিকিউ কোশ্চেনে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো সেই এমসিকিউ কোশ্চেনটাও পাবে। কীভাবে ম্যাথটা সলভ করবে সেটাও আমি বলে দেবো। তো চলো শুরু করা যাক এরপরে এমসিকিউর প্রশ্নোত্তর পর্ব। তো আর দেখে নাও আজকের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। একটি তির্যক চলতরঙ্গের সমীকরণ y=y0 সাইন 2π ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স মাধ্যমের কোণার সর্বোচ্চ বেগ তরঙ্গের বেগের দ্বিগুণ হলে ল্যামডা ইকুয়াল টু কোনটা হবে, ঠিক আছে। কি ইকুয়েশনটা রয়েছে, y=y0 সাইন 2π/ল্যামডা ভিটি মাইনাস এক্স, তাই তো। আচ্ছা, এখানে ভিটা হচ্ছে তোমার তরঙ্গের বেগ, মানে ভেলোসিটি অফ ওয়েভ, ভেলোসিটি অফ ওয়েভ ইকুয়াল টু হচ্ছে ভি। আচ্ছা, আর এটা হচ্ছে কি তোমার কোণার ডিসপ্লেসমেন্ট, মানে একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট। তো একটা পার্টিকেলের ভেলোসিটি যদি বের করতে হয় কী করতে হবে আমাকে করতে হবে ডিওয়াই ডিটি। তো আমি যদি এই ইকুয়েশনটা ডিওয়াই ডিটি করি, মানে ডেরিভেটিভ করি, তাহলে কী এসে যাবে দেখো, y0 সাইনের জন্য কী এসে যাবে, কস 2π/ল্যামডা ভিটি মাইনাস এক্স, আর এই পার্টটার ডেরিভেটিভ করলে কি আসবে, 2π/ল্যামডা ইন্টু ভি, ঠিক আছে। তো এটাকে যদি ভালোভাবে লিখি তাহলে কি আসবে, y0 ইন্টু 2π/ল্যামডা ইন্টু ভি দিয়ে কসের পার্টটা থাকবে, কস 2π/ল্যামডা ভিটি মাইনাস এক্স। তো এই ইকুয়েশনটা থেকে তোমরা দেখতে পাচ্ছ যে সর্বোচ্চ বেগ বা সর্বোচ্চ ভেলোসিটি কোন পার্টটা, এইটা, ঠিক আছে। মানে একটা পার্টিকেলের ম্যাক্সিমাম ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে y0 2π/ল্যামডা ইন্টু ভি। এরপর কোশ্চেনটাতে আসো, কি বলেছে, কোশ্চেনটাতে বলেছিল যে কোণার সর্বোচ্চ বেগ যেটা আমরা বের করলাম সেটা হচ্ছে তরঙ্গের বেগের দ্বিগুণ। তরঙ্গের বেগ কত, ওয়েভের ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে এইটা ইকুয়াল টু আমি করতে পারি 2 ইন্টু ভি, ঠিক আছে। তো এখান থেকে দেখো 2 কেটে যাচ্ছে, ভি কেটে যাচ্ছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু পাচ্ছি আমি পাই ইন্টু y0। সুন্দর প্রবলেম ছিল এটা, ঠিক আছে। তো কোন অপশানটা সঠিক, অপশান বি তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলেছে, y=a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স সমীকরণে কে এর মান কত। এটা সবাই জানো, কে ইকুয়াল টু কী হয়, 2π/ল্যামডা। এটা আমি থিওরি পার্টে আগেই করিয়েছি, তাহলে কোনটা হবে, বি। নেক্সট কোশ্চেন, y=a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স সমীকরণে কে কী বলা হয়, ম্যাক সংখ্যা, তরঙ্গ সংখ্যা, সরণ সংখ্যা নাকি ভর সংখ্যা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো কে বলা হয় ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা, ঠিক আছে। তো তরঙ্গ সংখ্যা মানে কি বা ওয়েভ নাম্বার মানে কি, ওয়েভ নাম্বার মানে হচ্ছে একক দৈর্ঘ্যের মধ্যে যে কটা পূর্ণ তরঙ্গ থাকে, মানে ইউনিট লেন্থে যতগুলো ফুল সাইকেল থাকবে সেটা হচ্ছে ওয়েভ নাম্বার, ঠিক আছে। মানে ফুল সাইকেল পার ইউনিট লেন্থ, ঠিক আছে, এইটা ইকুয়াল টু হচ্ছে ওয়েভ নাম্বার। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, কোনো তরঙ্গের সমীকরণ y=3 cos পাই 100t মাইনাস এক্স। তো আমাদের জেনারেল ইকুয়েশন কী ছিল, জেনারেল ইকুয়েশন ছিল y=y0 cos ওমেগা টি মাইনাস কে এক্স, ঠিক আছে। এটা y0 থাকে, কোথাও এও থাকে। এবার এই ইকুয়েশনটা যদি আমি পাইটা গুণ করে দিই তাহলে দেখো y=3 cos
100πt মাইনাস πx। আমাকে বের করতে হবে কি তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডা আমাকে বের করতে হবে, তাই তো। তো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যদি কম্পেয়ার করি তাহলে দেখো আমি এখান থেকে বলতে পারবো যে কে এর ভ্যালু হচ্ছে পাই, তাই তো। আর কে ইকুয়াল টু আমরা কি জানি, কে ইকুয়াল টু হচ্ছে 2π/λ। তাহলে 2π/λ ইকুয়াল টু হচ্ছে পাই, তাহলে এখান থেকে আমি ল্যামডা বলতে পারি 2। অপশান এ তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, অনুদৈর্ঘ্য এবং তির্যক তরঙ্গের পার্থক্য করা হয় কোন ধর্মের ভিত্তিতে। মানে লঙ্গিটিউডিনাল ওয়েভ আর ট্রান্সভার্স ওয়েভের মধ্যে তুমি ডিফারেন্স করবে কি করে, মানে কোন ধর্মের ভিত্তিতে তুমি ডিফারেন্সটা করবে। অপশানে কী কী রয়েছে, ব্যতিচার মানে ইন্টারফারেন্স, তারপরে রয়েছে ব্যবর্তন মানে ট্রান্সফরমেশন, তারপরে রয়েছে প্রতিফলন মানে রিফ্লেকশন, তারপরে রয়েছে সমবর্তন মানে পোলারাইজেশন। ঠিক আছে, তো পোলারাইজেশনের ভিত্তিতে আমরা লঙ্গিটিউডিনাল ওয়েভ আর ট্রান্সভার্স ওয়েভের ডিফারেন্সটা করি। লঙ্গিটিউডিনাল ওয়েভে তোমার সমবর্তন হয় না, ঠিক আছে। লঙ্গিটিউডিনাল ওয়েভে তোমার পোলারাইজেশন হয় না বা সমবর্তন হয় না, ঠিক আছে। আর সমবর্তন দেখা যায় তাহলে কোন ওয়েভে, ট্রান্সভার্স ওয়েভে। ট্রান্সভার্স ওয়েভে তোমার পোলারাইজেশন দেখা যায়। এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, তরঙ্গ লেখর নতি কী। তরঙ্গ লেখ মানে ধরো একটা গ্রাফ আঁকছো কোন একটা ওয়েভের, ঠিক আছে, তো তার স্লোপটা, সেই স্লোপটা ইকুয়াল টু আমি কী বলতে পারি। তো তরঙ্গ লেখর নতি হচ্ছে সেটা হচ্ছে তোমার কোণার বেগ বাই তরঙ্গের বেগ। মানে কোণার বেগ মানে কি ডিওয়াই/ডিটি, আর তরঙ্গের বেগ মানে কি ভি। এটা হচ্ছে তরঙ্গ লেখর নতি। এটাকে ইংরেজিতে বলে গ্রেডিয়েন্ট অফ দ্য ওয়েভ, ঠিক আছে, গ্রেডিয়েন্ট অফ দ্য ওয়েভ। তাহলে গ্রেডিয়েন্ট অফ দ্য ওয়েভ ইকুয়াল টু কী হবে, ভেলোসিটি অফ পার্টিকেল বাই ভেলোসিটি অফ ওয়েভ, মানে কোণার বেগ বাই তরঙ্গের বেগ। নেক্সট কোশ্চেন কি বলেছে, চলতরঙ্গে গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত কত হয়, হাফ নাকি 1 নাকি 2 নাকি 2/3। তো অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। গতিশক্তি মানে তোমার কাইনেটিক এনার্জিটা কত হয়, কাইনেটিক এনার্জি হয় টোটাল এনার্জির হাফ। পোটেনশিয়াল এনার্জিটাও হয় তোমার টোটাল এনার্জির হাফ। তাহলে এই দুটো যদি আমি রেশিও করি সেটা আসবে কত, 1, মানে 1:1 আসবে, মানে হচ্ছে তোমার 1। অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে, ডপলার ক্রিয়ার সাপেক্ষে রেড শিফট কথাটির তাৎপর্য কী। রেড শিফট মানে হচ্ছে কম্পাঙ্কের হ্রাস, মানে ফ্রিকোয়েন্সি কমে যাওয়া, ঠিক আছে। আমরা কি জানি, ধরো তোমার একটা তরঙ্গের বেগ যদি ভি হয়, স্মল ভি, এটা ইকুয়াল টু কী হয়, এন ল্যামডা। এরপর আমি ধরে নিচ্ছি ভেলোসিটিটা আমার ফিক্সড, হ্যাঁ। তো যদি আমার ভেলোসিটিটা ফিক্সড হয় বা কনস্ট্যান্ট হয়, তখন যদি আমার ল্যামডাটা বাড়ে তখন কি হবে, এটাকে কনস্ট্যান্ট রাখার জন্য এনটাকে কমতে হবে, ঠিক আছে। এইটাকে বলে রেড শিফট। তো সেই রেড শিফট কথার অর্থ হচ্ছে কম্পাঙ্কের হ্রাস। নেক্সট কোশ্চেন, তির্যক তরঙ্গে কোণার বেগ আর তরঙ্গের বেগের মধ্যে কৌণিক পার্থক্য কত। কত পার্থক্য থাকে, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, মানে সমকোণে থাকে, π/2। এটা তোমরা মনে রেখো যে তির্যক তরঙ্গে কোণার কম্পন আর তরঙ্গের অগ্রসর হওয়ার দিক পরস্পরের সঙ্গে সমকোণে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি তির্যক তরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু a সাইন kx মাইনাস ওমেগা টি হলে সেটির বেগ কী হবে, সেটির ভেলোসিটি কী হবে, ω/k। এই কোশ্চেনটা আমার দেওয়ার কারণ হচ্ছে আমি তোমাদেরকে করিয়েছি যে y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস kx, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ভি ইকুয়াল টু ভেলোসিটি ইকুয়াল টু ω/k। এবার তোমরা হয়তো অনেকে ভুল করে দিতে পারো যে ভি ইকুয়াল টু মাইনাস ω/k বা k/ω, ঠিক আছে। তো সেটা কিন্তু হবে না, kx মাইনাস ω/t থাকুক বা ω/t মাইনাস kx থাকুক, ভেলোসিটি হবে ω/k, এটা মাথায় রেখো। মাইনাস মানে যদি সাপোজ ধরো এখানে মাইনাস থাকে,
মাইনাসটা তোমার ডিরেকশন বলবে যে ডিরেকশনটা কোন দিকে। এখানে মাইনাসটার অন্য কোনো কাজ নেই, ভেলোসিটি কোনোদিন মাইনাস হতে পারে না। ভেলোসিটি যদি মাইনাস থাকে, মাইনাসটা তোমার ডিরেকশনকে নির্দেশ করবে, ঠিক আছে? এটা তোমরা মাথায় রাখবে। মানে ভেলোসিটির ম্যাগনিটিউডটা হবে ওমেগা বাই কে, এটা তোমরা মাথায় রেখে দাও। নেক্সট কোশ্চেন কী বলেছে, নিচের কোন সমীকরণটি তরঙ্গকে প্রকাশ করে না? ঠিক আছে, প্রথমটা কি আছে, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স মাইনাস ভিটি, এটা তরঙ্গের সমীকরণকে নির্দেশ করে। তারপর একটা কী রয়েছে, ওয়াই ইকুয়াল টু ওয়াই এম কস অফ কে ব্যাকেটে এক্স প্লাস ভিটি, এটাও তরঙ্গের সমীকরণকে প্রকাশ করে। সি এরটা কী রয়েছে, ওয়াই ইকুয়াল টু ওয়াই এম লগ অফ এক্স মাইনাস ভিটি। দেখো এখানে লগ রয়েছে, তো তরঙ্গ বা ওয়েভের ক্ষেত্রে বা তোমরা এসএইচএমও যখন করেছিলে হারমোনিক মোশনের ক্ষেত্রে, তো সেখানে শুধু সাইন কসেরই টার্ম দেখিয়েছিলে, ঠিক আছে? লগের পার্ট থাকবে না, ঠিক আছে? মানে লগ থাকলে সেটা কোনো ওয়েভের সমীকরণকে নির্দেশ করবে না। মানে অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আচ্ছা, অপশান ডিটা কী বলেছে দেখো, অপশান ডিটা ছিল তোমার ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টি স্কোয়ার। তোমাদের মনে হতে পারে যে এটাও তো ওয়েভের সমীকরণকে প্রকাশ করে না। না, এটা ওয়েভের সমীকরণকে প্রকাশ করে। এটা মানে কি, এই ইকুয়েশনটা আসে যখন দুটো ওয়েভের সুপার পজিশন হয় বা দুটো ওয়েভ যখন সুপার ইম্পোজ করে, তখন এই ইকুয়েশনটা আসে, ঠিক আছে? এই ধরনের ইকুয়েশন আসে। তো এটাও একটা তরঙ্গের ইকুয়েশন। কোনটা তরঙ্গের ইকুয়েশন নয়? তাহলে অপশান সি। নেক্সট কোশ্চেন কী বলেছে, শব্দের চেয়ে দ্রুতগামী কোনো বিমান বাতাসে তরঙ্গ সৃষ্টি করলে উৎপন্ন তরঙ্গের তরঙ্গ মুখ হবে কি গোলীয়, নাকি শঙ্কু আকৃতির, নাকি উপবৃত্তীয়, নাকি অধিবৃত্তীয়? কী হবে? অপশান বি, শঙ্কু আকৃতির। এরপর তোমাদের কোশ্চেন হবে যে তরঙ্গ মুখ কী? তরঙ্গ মুখ মানে এটাকে ইংরেজিতে বলে ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে? ওয়েভ ফ্রন্ট মানে হচ্ছে যে কোনো একটা মুহূর্তে একটা ওয়েভের মধ্যে যেই পার্টিকেলগুলো সেম ফেজে থাকবে, মানে সেই পার্টিকেলগুলোকে নিয়ে যদি আমি একটা সারফেস বিবেচনা করি বা একটা তল বিবেচনা করি, সেইটা হচ্ছে তরঙ্গ মুখ, ঠিক আছে? আবার বলছি যে একটা ওয়েভের মধ্যে একটা কোনো পার্টিকুলার মোমেন্টে একটা ওয়েভের মধ্যে অনেকগুলো পার্টিকেল রয়েছে, যেই পার্টিকেলগুলো একই ফেজে থাকবে, সেম ফেজে থাকবে, তো সেই পার্টিকেলগুলোকে নিয়ে যদি আমি একটা সারফেস বানাই, তো যেই সারফেস বা যেই তলটা আসবে সেটাকে বলছে তরঙ্গ মুখ, ঠিক আছে? কি বলেছে, নিচের কোনটি চলতরঙ্গের সমীকরণ নয়? ঠিক আছে, তো প্রথমে কি রয়েছে, ওয়াই ইকুয়াল টু এ সাইন কে এক্স মাইনাস ভিটি, এটা চলতরঙ্গের সমীকরণ। তারপর একটা কী রয়েছে, এ সাইন 2 পাই ইন্টু এক্স বাই ল্যামডা মাইনাস টি বাই ক্যাপিটাল টি, এটাও চলতরঙ্গের সমীকরণ। মানে তুমি যদি 2 পাইটাকে ভেতরে ঢুকিয়ে দাও তাহলে কি আসবে, 2 পাই বাই ল্যামডা মানে কে এক্স মাইনাস ওমেগা টি আসবে, এই পার্টটা। সি অপশানে কী রয়েছে দেখো, এ কস 2 পাই এক্স বাই ল্যামডা মাইনাস ভিটি, তো এটাও চলতরঙ্গের সমীকরণ। তারপর একটা কী রয়েছে, ওয়াই ইকুয়াল টু 2a সাইন কে এক্স ইন্টু কস ওমেগা টি, এটা চলতরঙ্গের সমীকরণ নয়। মানে অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। এখন কোশ্চেন হচ্ছে তাহলে এটা কিসের সমীকরণ? এই সমীকরণটা আমি তোমাদের পড়িয়েছি, এই সমীকরণটা হচ্ছে তোমার স্ট্যান্ডিং ওয়েভের সমীকরণ বা স্টেশনারি ওয়েভ, ঠিক আছে? স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ। নেক্সট কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন, ভালো করে বুঝবে। কি বলেছে, কোনো চলতরঙ্গের কম্পাঙ্ক 500 হার্জ এবং গতিবেগ 360 মিটার পার সেকেন্ড হলে 60 ডিগ্রি দশা পার্থক্যে অবস্থিত দুটি বিন্দুর ন্যূনতম দূরত্ব কত? আচ্ছা, আমি তার আগে বলে নিই, আমরা সমীকরণটা কি জানি, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, তাই তো? তো দেখো এখানে কে এক্সটাকে আমি কি ধরতে পারি, এখানে কে এক্সটাকে আমি ধরতে পারি যে কে এক্সটা হচ্ছে একটা ফেজ ফাই, ঠিক আছে? তো এখানে কোশ্চেনে কী দেওয়া রয়েছে, কম্পাঙ্ক, মানে কম্পাঙ্ক যদি এন, আমি থিওরি পার্টে তোমাদের কম্পাঙ্ককে ইটা দিয়ে লিখেছি, ঠিক আছে? তো সেটা তোমরা ইটাও লিখতে পারো বা এনও লিখতে পারো, ওটা কোনো ম্যাটার না, তোমরা যেটা খুশি দিয়ে তোমরা ডিনোট করতে পারো। তো আমি এখানে এন লিখছি, এন ইকুয়াল টু 500 হার্জ। আচ্ছা, আর কি দেওয়া রয়েছে, ভেলোসিটি, এই ভেলোসিটিটা হচ্ছে তরঙ্গের ভেলোসিটি, মানে ভি ইকুয়াল টু হচ্ছে 360 মিটার পার সেকেন্ড।
তো আমরা একটা সূত্র জানি, ভি ইকুয়াল টু এন ল্যামডা। এখান থেকে আমি ল্যামডা বের করতে পারবো, ল্যামডা ইকুয়াল টু ভি বাই এন। তো 360/500 যদি করি, আচ্ছা এখানে মিটার আছে, মিটারটাকে আমি সেন্টিমিটারে করে নিচ্ছি। এটাকে যদি আমি সেন্টিমিটারে করি তাহলে কত হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো দুটো শূন্য কেটে গেল, এটা কত আসবে, এটা আসছে তোমার 72 সেমি, মানে ওয়েভ লেন্থটা হচ্ছে তোমার 72 সেমি। দেখো এখানে কি রয়েছে, 60 ডিগ্রি দোসা পার্থক্যে অবস্থিত। তো আমি সেখান থেকে বলতে পারি যে কে এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, তো কে মানে কি জানি, কে মানে হচ্ছে 2π/ল্যামডা। ঠিক আছে, এক্স, আমাকে এক্সের ভ্যালুটা বের করতে হবে, 60 ডিগ্রিটাকে আমি লিখতে পারি π/3। তো এখান থেকে পায়ে পায়ে কেটে গেল, কি পড়ে থাকছে, এক্স ইকুয়াল টু λ/6। ল্যামডা কত, ল্যামডার ভ্যালু হচ্ছে 72, 72/6 মানে কত আসছে, 12 সেমি। দুটো বিন্দুর মধ্যে ডিস্ট্যান্সটাই হচ্ছে তোমার এক্স, এটা খেয়াল রাখবে। তো কোন অপশানটা সঠিক, অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, চলতরঙ্গে মাধ্যমের গড় শক্তির সবটাই গতিশক্তি, সবটাই স্থিতিশক্তি, অর্ধেক গতিশক্তি, অর্ধেক স্থিতিশক্তি, নির্দিষ্ট কোনো অনুপাত সম্ভব নয়। অপশান সি। আমি তোমাদের কিছু কোশ্চেন আগে এটা বলেছি যে কাইনেটিক এনার্জিও টোটাল এনার্জির হাফ হয়, আর পোটেনশিয়াল এনার্জিও টোটাল এনার্জির হাফ হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোনো মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ অগ্রসর হওয়ার সময় মাধ্যমের প্রতিটি কোণা স্থির থাকে, তরঙ্গের সঙ্গে অগ্রসর হয়, তরঙ্গের সমকোণে অগ্রসর হয়, সাম্য অবস্থানের দুদিকে কম্পিত হয়। কোন অপশানটা ঠিক হবে, অপশান ডি, সাম্য অবস্থান থেকে দুদিকে কম্পিত হয়। ঠিক আছে, কি বলেছে, কোনো একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে লঙ্গিটিউডিনাল ওয়েভ জেড অক্ষ বরাবর অগ্রসর হলে মাধ্যমের কোণাগুলির কম্পন কোন দিকে হবে, এক্স অক্ষের সমান্তরালে, ওয়াই অক্ষের সমান্তরালে, নাকি জেড অক্ষের সমান্তরালে, নাকি এক্স ওয়াই তলে। তো কোন অপশানটা সঠিক হয়ে যাবে, জেড অক্ষের সমান্তরালে। যেহেতু এটা লঙ্গিটিউডিনাল ওয়েভ রয়েছে, কোণাগুলো মানে তোমার তরঙ্গ যেদিকে অগ্রসর হবে কোণাগুলোর কম্পনও সেই দিক মানে সেই বরাবরই হবে। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন দেখো, একই কোশ্চেন এখানে লঙ্গিটিউডিনাল ওয়েভের বদলে বলেছে ট্রান্সভার্স ওয়েভ মানে তির্যক তরঙ্গ, যে কোনো একটি তির্যক তরঙ্গ যদি জেড অক্ষ বরাবর অগ্রসর হয় তাহলে মাধ্যমের কোণাগুলি কোন দিকে কম্পন হবে। তির্যক তরঙ্গের ক্ষেত্রে কি হয়, তির্যক তরঙ্গের ক্ষেত্রে তোমার তরঙ্গের যেদিকে অগ্রসর হয়, ঠিক আছে, তার 90 ডিগ্রিতে পার্টিকেলগুলোর ভাইব্রেশন হয়। ঠিক আছে, মানে তরঙ্গের যেদিকে তরঙ্গটা যেই অক্ষ বরাবর তোমার আগিয়ে যায়, তো সেই অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণে পার্টিকেলগুলোর ভাইব্রেশন হয়। মানে সেটা এক্স তলেও হতে পারে, এক্স অক্ষের সমান্তরালেও হতে পারে, ওয়াই অক্ষের সমান্তরালেও হতে পারে। ঠিক আছে, তো সেটা এক্স ওয়াই তল হবে। ঠিক আছে, এক্স ওয়াই তলেতে পার্টিকেলগুলোর ভাইব্রেশন হয়। নেক্সট কোশ্চেন, কোনটির তরঙ্গ ধর্ম নেই। ঠিক আছে, এক্স রশ্মি, ক্যাথোড রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি। অপশান বি। ঠিক আছে, এটাও তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পার্ট, এটাও এখানে টাইপ করা হয়ে গেছে। ঠিক আছে, তো ক্যাথোড রশ্মি কেন তরঙ্গ নয়, কারণ ক্যাথোড রশ্মিটা অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রনের ফ্লো। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন, কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সময় তরঙ্গের গতিবেগ সি এবং কোণার গতিবেগ ভি হলে নিচের কোন উক্তিটি সঠিক। তো তরঙ্গের গতিবেগ সেটা ফিক্সড হতে পারে, সেটা কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু কোণার যেই বা পার্টিকেলগুলোর যে ভেলোসিটি সেটা কিন্তু ফিক্সড নয়। তাহলে কোন অপশানটা সঠিক, অপশান এ, মানে তোমার তরঙ্গের গতিবেগ ধ্রুবক হতে পারে কিন্তু পার্টিকেলগুলোর ভেলোসিটি বা পার্টিকেলগুলোর গতিবেগ ধ্রুবক হয় না। নেক্সট কোশ্চেন, বিন্দু উৎস থেকে উৎপন্ন তরঙ্গ সব দিকে সুষমভাবে ছড়িয়ে পড়লে তরঙ্গ মুখগুলি হয় সমতলীয়, গোলকীয়, উপবৃত্তীয়, নাকি অধিবৃত্তীয়। অপশান বি। ঠিক আছে, গোলকীয়, এগুলো তোমরা মনে রেখো। আর তরঙ্গ মুখ মানে হচ্ছে ওয়েভ ফ্রন্ট, আমি এর আগেই বললাম যে ওয়েভ ফ্রন্ট মানে কি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে, বহু দূরের কোনো উৎস থেকে উৎপন্ন তরঙ্গের তরঙ্গ মুখগুলি কী হবে, সমতলীয়, গোলকীয়, উপবৃত্তীয়, নাকি অধিবৃত্তীয়। বহু দূরের কোনো উৎস থেকে, তখন ওয়েভ ফ্রন্টগুলো হয়ে যাবে সমতলীয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে, কোনো চলতরঙ্গের দশা পার্থক্য যদি ডেল্টা ফাই হয় এবং পথের পার্থক্য যদি ডেল্টা এক্স হয় তাহলে উহাদের মধ্যে রিলেশন কি। আমরা জানি যে যদি পথ পার্থক্য ডেল্টা এক্স হয় তখন ডেল্টা ফাই
মানে ফেজ ডিফারেন্সটা হয়ে যায় তোমার 2π/λ ইন্টু ডেল্টা এক্স। তাহলে কোন অপশানটা সঠিক? অপশান এ। ঠিক আছে, এটা আমি তোমাদের থিওরি ক্লাসে আমি আলোচনা করেছি, তো তোমরা থিওরির ভিডিওগুলো খুব ভালো করে দেখো, ওখান থেকেই প্রায় তুমি সব কোশ্চেনের অ্যান্সার করে দিতে পারবে। ঠিক আছে, আর এখানে একটা হিন্টস দিয়ে রাখি যে কোনো একটা যদি তোমার চলতরঙ্গ হয়, তো সেক্ষেত্রে যদি তোমার পাথ ডিফারেন্স মানে ডেল্টা এক্সটা যদি ল্যামডা হয়, তো সেক্ষেত্রে তোমার ফেজ ডিফারেন্সটা মানে ডেল্টা ফাইটা হয় 2π। ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, কোনো চলতরঙ্গের শক্তি শোষিত হলে তার কোন রাশিটি হ্রাস পায়? তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, কম্পাঙ্ক নাকি বিস্তার? কোনটা হবে? অপশান ডি, বিস্তার। কম্পাঙ্ক সোর্সের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কম্পাঙ্কের সঙ্গে বেগ রিলেটেড রয়েছে। কোনো একটা তরঙ্গ যদি শক্তি শোষণ করে, এনার্জি নেয়, ঠিক আছে, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্যেরও কোনো চেঞ্জ হয় না, বেগেরও কোনো চেঞ্জ হয় না, কম্পাঙ্কেরও কোনো চেঞ্জ হবে না, কারণ এগুলো সব একে অপরের রিলেটেড। শুধুমাত্র বিস্তারের চেঞ্জ আসতে পারে। নেক্সট কোশ্চেন, ডপলার ক্রিয়ায় উৎস এবং পর্যবেক্ষকের আপেক্ষিক গতির ফলে আপাত বা পরিবর্তিত কম্পাঙ্ক প্রকৃত কম্পাঙ্ক অপেক্ষা সর্বদাই বেশি হবে, সর্বদাই কম হবে, বেশি বা কম হতে পারে, বা পরিবর্তন হবে না। কোনটা সঠিক হবে? বেশি বা কম যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, যদি উৎস আর পর্যবেক্ষক পরস্পরের কাছে আসে তাহলে কি হয়? তাহলে আপাত কম্পাঙ্ক মানে অ্যাপারেন্ট যে ফ্রিকোয়েন্সিটা সেটা বেশি হয়, আর যদি তারা পরস্পরের থেকে দূরে সরে চলে যায়, মানে উৎস সোর্স একদিকে চলে যাচ্ছে আর তোমার অবজারভার একদিকে চলে যাচ্ছে, মানে তাদের ডিস্ট্যান্সটা যদি বাড়ে, তো সেক্ষেত্রে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সিটা কমে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, তরঙ্গের উৎসের প্রকৃত কম্পাঙ্ক এন উৎস এবং পর্যবেক্ষকের আপেক্ষিক গতির জন্য পরিবর্তিত আপাত কম্পাঙ্ক যদি এন ড্যাশ হয়, তাহলে ডপলার বিচ্যুতি কত হবে? তো সেক্ষেত্রে ডপলার বিচ্যুতি হয় ডেল্টা এন ইকুয়াল টু এন ডিফারেন্স এন ড্যাশ। ঠিক আছে, মানে অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। তো এখানে ডপলার বিচ্যুতি মানে হচ্ছে তোমার যেই ফ্রিকোয়েন্সিটা যেই চেঞ্জ হয়, ঠিক আছে, মানে কম্পাঙ্কের যেই পরিবর্তনটা হয় সেটাই হচ্ছে তোমার ডপলার বিচ্যুতি। ঠিক আছে, তো এটা তোমরা মাথায় রেখো। ডপলার বিচ্যুতি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির পরিবর্তনটা, মানে কম্পাঙ্কের পরিবর্তন। ঠিক আছে, তো কম্পাঙ্কের পরিবর্তনটা কীরকম হয়, যে একটা হচ্ছে তোমার যেটা প্রকৃত ফ্রিকোয়েন্সি বা অরিজিনাল ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে, আর একটা হচ্ছে তোমার অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি। তো এই দুটো ফ্রিকোয়েন্সি যেটা ডিফারেন্স সেটাই হচ্ছে তোমার ডপলার বিচ্যুতি। নেক্সট কোশ্চেন, দেখো কি বলেছে, বায়ুতে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড হলে 50 সেমি লম্বা একটি দুমুখ খোলা নলে উৎপন্ন শব্দের মূল সুরের কম্পাঙ্ক কত হবে? এটা কোন টপিক থেকে কোশ্চেনটা নেওয়া? এটা হচ্ছে তোমার মূল সুর রয়েছে, মূল সুরের কম্পাঙ্ক আমরা কোথায় দেখি? স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে। ঠিক আছে, তো স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন জানি, ভি ইজ ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা, বা এন ল্যামডাও বলতে পারো, এটা মানে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো আমাকে বের করতে হবে নিউ ফ্রিকোয়েন্সির ভ্যালু। ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কী হবে? ভি বাই ল্যামডা। তো এখানে মূল সুর মানে কি? এখানে মূল সুর মানে হচ্ছে ফান্ডামেন্টাল মোড। ঠিক আছে, বা যেটা তোমার নর্মাল মোড। তোমরা যদি স্ট্যান্ডিং ওয়েভের ওপরে আমার দেওয়া থিওরি ক্লাসটা না দেখে থাকো, তাহলে তোমরা আগে ওটা দেখে নাও, তাহলে তোমাদের এটা বুঝতে খুব সুবিধা হবে। তো ফান্ডামেন্টাল মোডের সময় একটা স্ট্রিংয়ের লেন্থ যদি এল হয়, তো সেই এলটা কি হয়? এল ইকুয়াল টু হয় λ/2, মানে এখানে দুটো নোড তৈরি হয়, এখানে একটা, এখানে একটা, তো সেটা ইকুয়াল টু হয়ে যায় λ/2। তো এখান থেকে আমি ল্যামডা কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি ল্যামডা ইকুয়াল টু 2l। তাহলে আমি এখানে কি লিখতে পারি? ভি বাই 2l। আচ্ছা, এল মানে কি? তোমার স্ট্রিংটার লেন্থ। তো এখানে লেন্থটা কত দেওয়া রয়েছে? 50 সেমি। এরপর দেখো এখানে এইটা রয়েছে মিটার পার সেকেন্ডে আর এটা রয়েছে সেমিতে। তাহলে 50 সেমিকে আমি যদি মিটারে করি তাহলে কত আসবে? এটা হাফ, মানে 50/100 মানে হাফ আসবে। তাহলে ভি বাই 2 ইন্টু হাফ মানে
দুয়ে দুয়ে কেটে গেল, তার মানে এখানে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু এসে গেল ভেলোসিটি। ভেলোসিটির ভ্যালুটা কত ছিল? 350 মিটার পার সেকেন্ড। তো কোন অপশানটা সঠিক? অপশান বি, 350 সাইকেল পার সেকেন্ড। ঠিক আছে, মানে 350 হার্জ। নেক্সট কোশ্চেন কী বলেছে? দুটো তরঙ্গ, একটা হচ্ছে y1 আর একটা হচ্ছে y2। y1-এর ইকুয়েশন দেওয়া রয়েছে 5 sin 300 পাইটি, আর y2 ইকুয়াল টু হচ্ছে 4 sin 302 পাইটি। এই দুটো ওয়েভ যদি উপরিপাতিত হয় তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাবল্যের অনুপাত কত হবে? আচ্ছা, এই দুটো ইকুয়েশন থেকে আমরা প্রথমে কী বার করব? যে সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম বিস্তারটা কতটা, মানে ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড। ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড কী হবে? এই দুটো যোগ হয়ে যাবে, 5 + 4 ইকুয়াল টু কত আসবে? 9। আর মিনিমাম অ্যাম্প্লিটিউড মানে সর্বনিম্ন বিস্তারটা 5 - 4 মানে এটা এসে যাবে 1। এরপর আমরা একটা রিলেশন জানি যে প্রাবল্য বিস্তারের স্কোয়ারের সঙ্গে সমানুপাতি। ঠিক আছে, তাহলে 9 স্কোয়ার করলে কত আসবে? 81। আর 1 স্কোয়ার মানে 1, তাহলে এদের মধ্যে রেশিওটা কত আসবে? 81:1, মানে অপশান ডি। এখানে এটা 84 হয়ে গেছে, এটা 84 হবে না, এটা 81 হবে। হ্যাঁ, তোমরা এটা 81 করে নিও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে? দুটো তরঙ্গ, একটা হচ্ছে y1 একটা হচ্ছে y2। y1 ইকুয়াল টু a sin 2000 পাইটি আর y2 ইকুয়াল টু a sin 2008 পাইটি। তো এই দুটো তরঙ্গ স্বরকম্প উৎপন্ন করছে। স্বরকম্প মানে হচ্ছে বিটস তৈরি করছে। দুটো ওয়েভস একসঙ্গে সুপার ইম্পোজ হয়ে বিটস তৈরি করছে। তো প্রতি সেকেন্ডে স্বরকম্পের সংখ্যা কত? খুব ইজি কোশ্চেন, কিছুই নেই। বিটস কখন হয়? যখন দুটো ওয়েভস একই দিকে যায়, ঠিক আছে, এবং তাদের মধ্যে ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা খুব সামান্য হয়। তো সেই ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা কত আসবে? মানে এখান থেকে এই y1-এর ফ্রিকোয়েন্সি আর y2-এর ফ্রিকোয়েন্সি যেটা ডিফারেন্স, ততগুলোই বিট তৈরি হবে। তো y1-এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি? y1-এর ফ্রিকোয়েন্সি যদি n1 হয়, তো n1 ইকুয়াল টু আমি বলতে পারি এখান থেকে 1000। কী করে বললাম? কারণ এইটাকে আমি করতে পারি 2 × 1000 পাইটি, মানে ওমেগা ইকুয়াল টু কী হয়? ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি, মানে নিউ বা এন। তো এখান থেকে আমি ফ্রিকোয়েন্সিটা কত বলছি? এন ইকুয়াল টু হচ্ছে 1000, এত হার্জ। আচ্ছা, একইভাবে সেকেন্ড ওয়েভটার ক্ষেত্রে n2 কত? n2 হচ্ছে তোমার 1004 হার্জ। ঠিক আছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? মানে n2 - n1 যদি করি, সেটা হবে তোমার 4 হার্জ। তাহলে কতগুলো বিট তৈরি হবে? ডিফারেন্সের যেই ভ্যালুটা আসবে সে ততগুলোই তোমার বিটস তৈরি হবে। যেহেতু এখানে 4 হার্জ রয়েছে, তাহলে 4টে বিটস তৈরি হবে। যদি 3 থাকতো তাহলে 3টে বিট তৈরি হতো। ঠিক আছে, তোমরা বিটসের ভিডিওটা দেখে নিও। বিটসের ভিডিও আমি এটা খুব ডিটেলস আলোচনা করেছি। নেক্সট কোশ্চেন, দুটো শব্দ উৎস সুসঙ্গত হবে, মানে কোহরেন্ট হবে, যদি তারা, প্রথম অপশানে কী বলেছে? একই তীব্রতার শব্দ উৎপন্ন করে, একই কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে, একই দোসার কম্পনযুক্ত শব্দ উৎপন্ন করে, শূন্য দোসা বা একই দোসার পার্থক্যযুক্ত শব্দ উৎপন্ন করে। অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে? একটি সনোমিটারে দুটি তার বাঁধা আছে, উহাদের টানের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত, ব্যাসের অনুপাত এবং ঘনত্বের অনুপাত যথাক্রমে 8:1, 36:35, 4:1 এবং 1:2। যেটির তীক্ষ্ণতা বেশি তার কম্পাঙ্ক 360 হার্জ। তার দুটি একত্রে কাঁপালে সেকেন্ডে কয়টি স্বরকম্প উৎপন্ন হবে? এই কোশ্চেনটা হচ্ছে আমি তোমাদের আজকে যেই থিওরি পার্টটা পড়িয়েছি ওই ইকুয়েশনটা দিয়ে সলিউশন হবে। ঠিক আছে, তো আমরা কি দেখেছিলাম যে ফ্রিকোয়েন্সিটা কীরকমভাবে রিলেটেড ছিল? ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ছিল 1/2L √T/m। এর জায়গায় আমরা কি লিখেছিলাম? এর জায়গায় আমি লিখেছিলাম যে πr² আর হচ্ছে রো। এরপর যে দেখো এখানে যেহেতু দুটো তার রয়েছে, তো আমি একটা তারকে ধরে নিচ্ছি 1 আর একটা তারকে ধরে নিচ্ছি 2। তাহলে প্রথম তারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যদি n1 হয়, তো এখানে তাহলে তার লেন্থটাও হয়ে যাবে L1। এখানে তার
ডেনসিটিটা রো ওয়ান হয়ে যাবে, এখানে ব্যাসার্ধটা হয়ে যাবে R1, ঠিক আছে, আর টেনশনটাও T1। আচ্ছা, একইভাবে N2 কত হবে দ্বিতীয় তারের ক্ষেত্রে? 1/2L2 আন্ডার রুট অফ T2 বাই পাই R2 স্কোয়ার রো 2। আচ্ছা, এরপর এখানে কি দেওয়া রয়েছে দেখো, প্রথমে দেওয়া রয়েছে টানের অনুপাত, ঠিক আছে, মানে T1/T2 দেওয়া রয়েছে 8/1, ঠিক আছে। আর কি দেওয়া রয়েছে? দৈর্ঘ্যের অনুপাত, মানে L1/L2 কত দেওয়া রয়েছে? 36/35। তারপর কি দেওয়া রয়েছে? তারপর দেওয়া রয়েছে তোমার ব্যাসের অনুপাত। আচ্ছা, ব্যাসের অনুপাত যা হবে সেটাই ব্যাসার্ধের অনুপাত সেম হবে, মানে R1/R2 এটা দেওয়া রয়েছে 4/1। আচ্ছা, আর একটা কী দেওয়া রয়েছে? ঘনত্বের অনুপাত, মানে রো 1/ρ2 এটা হচ্ছে 1/2। এরপর এই দুটো ইকুয়েশান, মানে N1 আর N2, আমি যদি N1/N2 করি তাহলে কি আসবে দেখো, N1/N2 যদি করি তাহলে তোমার এসে যাবে L2/L1। আমি এটা একবারে করে দিচ্ছি, হ্যাঁ, রুটের মধ্যে এসে যাবে তোমার T1/T2 ইন্টু R2 তার স্কোয়ার বাই R1 তার স্কোয়ার ইন্টু রো 2/ρ1। এরপর জাস্ট এই ভ্যালুগুলো বসিয়ে দেবে। এখানে একটা কাজ করে নেওয়া যায় যে L2/L1 যেটা রয়েছে, ঠিক আছে, আমি আরটাকে যদি, মানে রেডিয়াসটাকে যদি বাইরে বের করে নিয়ে চলে আসি তাহলে স্কোয়ারটা উঠে যাবে, হিসাবে সুবিধা হবে। R2/R1 রুটের মধ্যে হচ্ছে তোমার T1/T2 ইন্টু রো 2/ρ1, ঠিক আছে। তো এরপর ভ্যালুগুলো পুট করে দাও। L2/L1 কত ছিল, মানে লেন্থের এটা ছিল তোমার 35/36। রেডিয়াসের বা ব্যাসার্ধেরটা কত ছিল? R2/R1 মানে হচ্ছে 1/4, ঠিক আছে। টেনশনটা কত ছিল? T1/T2 ওটা হচ্ছে 8/1, আর তোমার রো 2/ρ1টা কত আছে? রো 2/ρ1 হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এরপর কত আসবে? এটা তোমার রুটের মধ্যে কত আসছে? 8×2 = 16। 16 যদি আমি রুট তুলি তাহলে কত আসছে? এটা 4। তাহলে এই 4টা কেটে যাবে এই টোটাল পার্টটার সাথে। কি পড়ে থাকবে? 35/36। এটা কি বেরোলো? N1/N2, তাই তো। এরপর কোশ্চেনটা আরেকবার পড়ে দেখো কি বলেছিল। যেটির তীক্ষ্ণতা বেশি, ঠিক আছে, তার কম্পাঙ্ক হচ্ছে 360 হার্জ। তো এখানে তীক্ষ্ণতা কার বেশি? দ্বিতীয় তারটার, ঠিক আছে, মানে N2 হচ্ছে তোমার 360 হার্জ। তাহলে N1 = 35/36 ইন্টু 360, মানে অ্যান্সার আসছে তোমার 350 হার্জ। আচ্ছা, এরপর দেখো কোশ্চেনটা কি বলেছিল। কোশ্চেনটা তোমার বলেছিল যে সেকেন্ডে কয়টি স্বরকম্প উৎপন্ন হবে, কটা বিটস তৈরি হবে, ঠিক আছে। তো একটার ফ্রিকোয়েন্সি 350 আর একটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 360। তাহলে বিটসের ফ্রিকোয়েন্সি কত? বিট ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার 360 মাইনাস 350, মানে হচ্ছে তোমার 10 হার্জ। তো 10 হার্জ মানে কি? প্রত্যেক সেকেন্ডে 10টা বিট তৈরি হবে। তাহলে কোন অপশানটা সঠিক? অপশান সি তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখো। 65টা সুর শলাকাকে এমনভাবে সাজানো আছে যে প্রত্যেকটি পূর্বেরটির সঙ্গে সেকেন্ডে 3টি স্বরকম্প সৃষ্টি করে। শেষেরটির কম্পাঙ্ক প্রথমটির দ্বিগুণ। তাহলে প্রথম এবং শেষ সুরশলাকার কম্পাঙ্ক কত? খুব ভালো কোশ্চেন, ভালো করে শুনবে। প্রত্যেক সেকেন্ডে 3টে স্বরকম্প সৃষ্টি হয়, মানে
ধরো আমি 65টা বাদ দিয়ে আমি বলছি তোমার 3টে সুরশলাকা রয়েছে, একটা এ একটা এ একটা, ঠিক আছে। তো এখানে ডিউরেশন আমি এই প্রত্যেকটা গ্যাপ ধরে নিচ্ছি 1 সেকেন্ডের গ্যাপ, ঠিক আছে। মানে ধরো প্রথমে একটা সুরশলাকা থেকে সাউন্ড সৃষ্টি হলো, তারপরে আর একটা সুরশলাকা থেকে সাউন্ড হলো, তারপরে আর একটা, তো এই যে গ্যাপটা সেটা হচ্ছে 1 সেকেন্ড। তো ফার্স্ট যে সুরশলাকাটা রয়েছে তার যে ফ্রিকোয়েন্সি আর এই যে ফ্রিকোয়েন্সি সেকেন্ডের সুরশলাকাটার যেটা ফ্রিকোয়েন্সি, এই দুটো ডিফারেন্স করলে আমি বিটসের ফ্রিকোয়েন্সিটা পাবো। স্বরকম্প মানে যেহেতু বিটস, স্বরকম্প মানে তো বিটস। তাহলে তুমি একটা জিনিস ভাবো, এখানে গ্যাপ কটা রয়েছে, দুটো। আমি প্রত্যেকটা গ্যাপ 1 সেকেন্ড ধরে নিয়েছি, ওটা আলাদা ব্যাপার। তাহলে একটা সেকেন্ডে যদি 3টে করে বিট তৈরি হয়, তো এই 3টে সুরশলাকা বা 3টে তুমি পয়েন্ট বা সোর্স ভেবে নাও, 3টে সোর্সের ক্ষেত্রে কতগুলো স্বরকম্প তৈরি হবে? 3 - 1 × 3। এই 3টা কী জন্য? এই 3টা হচ্ছে তোমার 3টে সোর্স রয়েছে বলে, মানে যতগুলো সোর্স থাকবে, ঠিক আছে। আর এই 3টা কী জন্য? মানে প্রত্যেক সেকেন্ডে 3টে করে বিটস তৈরি হচ্ছে তার জন্য। বুঝতে পেরেছো? তো একইভাবে এখানে কটা আছে? 65টা সুরশলাকা রয়েছে। তো 65টার ক্ষেত্রে কতগুলো বিট তৈরি হবে? তো 65টার ক্ষেত্রে গ্যাপ হবে 65 - 1, ঠিক আছে। মানে এত সেকেন্ড হবে। এই গ্যাপটা মানে কি? এই গ্যাপটা মানে হচ্ছে এতগুলো সেকেন্ড, মানে 64 সেকেন্ড, ঠিক আছে। আর প্রত্যেকটা সেকেন্ডে কটা বিট তৈরি হচ্ছে? 3টে, ঠিক আছে। এরপর দেখো এই পার্টটা একটু ভালো করে পড়ো। 65টা সুরশলাকা এমনভাবে সাজানো আছে যে প্রত্যেকটি পূর্বেরটির সঙ্গে সেকেন্ডে 3টি স্বরকম্প সৃষ্টি করে। আমাকে বলতে হবে যে প্রথম আর শেষ সুরশলাকার কম্পাঙ্ক কত। তো আমি ধরে নিচ্ছি যে প্রথম যেই সুরশলাকাটা রয়েছে তার কম্পাঙ্ক আমি ধরে নিচ্ছি যে তোমার এক্স। তাহলে আমি এখান থেকে কি করে বলতে পারি যে, মানে আমি এই পার্টটা এখান থেকে এই পার্টটা পড়ে আমি শেষ সুরশলাকার কম্পাঙ্ক কত হবে কীভাবে বলবো? প্রথমটা যদি এক্স হয় তাহলে শেষ সুরশলাকার কম্পাঙ্ক হবে এক্স প্লাস 65 - 1 × 3। এটা হচ্ছে শেষ সুরশলাকার কম্পাঙ্ক। আচ্ছা, আর একটা কন্ডিশন দিয়ে রেখেছে দেখো, শেষটির কম্পাঙ্ক প্রথমটির দ্বিগুণ, ঠিক আছে। প্রথমটা যদি এক্স হয় সেটা হচ্ছে 2x, শেষেরটা। আমি এই ইকুয়েশনটা করে শেষ সুরশলাকার একটা কম্পাঙ্ক বের করেছি, আবার সেকেন্ড কন্ডিশন থেকেও আমি পাচ্ছি সেটা হচ্ছে 2x। তাহলে এই দুটো সমান। তাহলে আমি এখান থেকে যদি এক্সের ভ্যালুটা বের করি, এখানে এক্সের ভ্যালুটা কত আসবে দেখো, 2x - x মানে x, 64 × 3 মানে হচ্ছে তোমার 192 হার্জ, ঠিক আছে। তো তুমি এখান থেকেই অপশানটা চুজ করে দিতে পারো যে অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, যেহেতু এখানে 192 হার্জ রয়েছে। আর তাহলে শেষ সুরশলাকার কম্পাঙ্ক কত হবে? শেষ সুরশলাকার কম্পাঙ্ক হবে 192 × 2 মানে হচ্ছে তোমার 384। দেখো মিলে যাচ্ছে, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কি বলেছে? টান করা তারের, এটা ভারের হয়ে গেছে, এটা ভার নয়, এটা তারের। টান করা তারের যে কোনো বাস্তব টানের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ সর্বদাই তির্যক তরঙ্গের বেগ অপেক্ষা বেশি হবে, কম হবে, একই হবে, নাকি টানের উপর নির্ভর করে? সর্বদাই বেশি হবে। এটা থিওরি পার্টটা আমি একটু বলে দিচ্ছি, থিওরি পার্টটা একটু বুঝে নাও। তির্যক তরঙ্গের ক্ষেত্রে বেগ কী ছিল? যদি ভিটি, এটা যদি ট্রান্সভার্স ওয়েভের ভেলোসিটি বলি, তো এটা ইকুয়াল টু হচ্ছে √T/m। এম মানে কি? এম মানে হচ্ছে তোমার মাস পার ইউনিট লেন্থ এম। টি মানে হচ্ছে তোমার তারের টান বা টেনশন। তো এটাকে আমি কি লিখতে পারি? √T/ρ × এ। এ মানে হচ্ছে এখানে ক্ষেত্রফল, ঠিক আছে, এরিয়া। আর লঙ্গিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে, মানে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে, মানে যদি ভিএল হয়, ভিএল ইকুয়াল টু y/ρ, মানে ইয়ং গুণাঙ্ক বাই ডেনসিটি, ঠিক আছে। তো এই ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু কি? ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু হচ্ছে টেনশন বাই এরিয়া ইন্টু এল বাই চেঞ্জ অফ লেন্থ। মানে এল মানে হচ্ছে লেন্থ, টোটাল লেন্থ, আর ডেল্টা এল মানে হচ্ছে চেঞ্জ অফ লেন্থ। তোমরা যদি ইয়ং গুণাঙ্কের ইকুয়েশনটা দেখে থাকো, ইয়ং গুণাঙ্কের ইকুয়েশনটা কী থাকে? F/A × L/Δ L।
ঠিক আছে, এখানে এফের জায়গায় আছে টি, টেনশন। তো আমি যদি ওয়াইয়ের জায়গায় এই ভ্যালুটা পুট করি তাহলে কি আসবে দেখো, তাহলে তোমার এসে যাবে টি এল, নিচেতে তোমার রো ছিল এ ইন্টু ডেল্টা এল। ঠিক আছে, তো আমি যদি এরপর এই লঙ্গিটিউডিনাল ভেলোসিটি আর ট্রান্সভার্স ওয়েভের ভেলোসিটি এই দুটোর যদি আমি অনুপাত বের করি, মানে আমি বলতে চাইছি তুমি যদি ভিটি বাই ভিএল করো তাহলে সেটা এসে যাবে তোমার রুটের মধ্যে ভিটি কী পেয়েছিলাম টি বাই রো ইন্টু এ, আর ভিএল মানে কী হবে, ভিএল হলে এই পার্টটা উপরে উঠে যাবে, মানে রো ইন্টু এ ইন্টু ডেল্টা এল বাই টি এল। তো রো এ কেটে গেল, টি কেটে গেল, তো এটা ইকুয়াল টু পড়ে থাকলো তোমার ডেল্টা এল বাই নিচে এল, মানে চেঞ্জ অফ লেন্থ বাই টোটাল লেন্থ। তো টোটাল লেন্থটা অবশ্যই এলটা অনেক বড় হবে ডেল্টা এলের ক্ষেত্রে। ধরো এত বড় একটা তার, এটা ধরো আমি বলছি 10 মিটার, তো 10 মিটার এখান থেকে যদি এইটুকু বাড়ে, যদি 1 মিটার বাড়ে কি 0.5 মিটার বাড়ে, ওটা তো খুব বেশি বাড়বে না টানলে টেনশনের জন্য। তুমি ভাববে একটা তারকে তুমি কত টেনে বাড়াতে পারবে, খুব কম বাড়বে। তো সেই যে চেঞ্জটা টোটাল লেন্থের থেকে অনেক কম, মানে এল ভেরি ভেরি গ্রেটার দেন ডেল্টা এল। ঠিক আছে, তো যদি এল ভেরি ভেরি গ্রেটার দেন ডেল্টা এল হয়, তো আমি এখান থেকে বলতে পারি তোমার ভিএল মানে লঙ্গিটিউডিনাল ওয়েভের ভেলোসিটিটা ভেরি ভেরি গ্রেটার দেন ভিটি, মানে ট্রান্সভার্স ওয়েভের থেকে অনেক বেশি হয়। ঠিক আছে, ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো? তো এটাই ছিল এই ভিডিওর শেষ কোশ্চেন। তোমরা যদি কোনো পোর্শন বুঝতে না পারো তো আমাকে কমেন্ট করে জানিও, আর যেই পোর্শনটা বুঝতে পারবে না সেইটার আগে থিওরি পার্টটা তোমরা একটু দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তারপরে যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে বলো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের কাছে যদি এটা হেল্পফুল মনে হয়, তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে দেওয়া ভিডিওগুলো তোমরা ফলো করতে থাকো। আর এই ধরনের ভিডিও পেতে, মানে ফিজিক্স, ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার এসবের উপরে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো প্রশ্নোত্তর পর্ব আমি এখানেই শেষ করছি।